আশঙ্কা ছিল এ ধরনের আঘাত আসবে, জানালেন প্রধানমন্ত্রী। ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা, সরকারের পাশে থাকার আশ্বাস। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় আমিরাতের ৩ বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ড। কারফিউ শিথিলের সুযোগে ৫ দিন পর চিরচেনা রূপে রাজধানী। স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সারা দেশে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ, রাত ৯টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে মুজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা রুখে দিতে বিএনপি জামায়াত জোট এ ধরনের হামলা করতে পারে বলে তার আশঙ্কা ছিল। কোটাবিরোধী আন্দোলনে কেউ নিহত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দুটি লাশ পড়ার খবর কিভাবে জানল, সেই প্রশ্ন রেখেছেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় এডিটর্স গিল্ডের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এদেশের গরিব দুঃখী গণমানুষের কথা চিন্তা করেই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। যতক্ষণ প্রাণ আছে এদেশের মানুষের জন্য কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, পুরো বাংলাদেশ থেকে জামায়াত শিবির ও ছাত্রদলের ক্যাডাররা ঢাকা এসেছিল। প্রতিটি নাশকতার ঘটনায় তারাই সক্রিয় ছিল বলেও জানান সরকার প্রধান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়াকে তাদের পেরো ডুয়া ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে তৈরির সুযোগ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন। সকালে দেশটির বিদায়ী হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, বৈঠকে হাজনা মোহাম্মদ হাশিম জানান, বাংলাদেশের পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড পেরো ডুয়া গাড়ির যন্ত্রাংশ সংযোজন করছে। পেরো ডুয়ার গাড়ি ও এসইউভি গুলো বাংলাদেশের বাজারে বিক্রির জন্য পিএইচপি মোটরস চুক্তি করেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য সুবিধা তুলে ধরে বিদায়ী হাইকমিশনার আরও জানান, তাদের অনেক হাসপাতাল সিঙ্গাপুরের কাছাকাছি, তবে খরচ সে তুলনায় কম, তাই বাংলাদেশিরা সেখানে সেবা নিতে পারেন। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। বিগত কয়েকদিনে ঢাকায় বিভিন্ন স্থানে চালানো ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলো আশ্বাস দিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকবে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজধানী জুড়ে যেসব স্থানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ হয়, সেসব স্থান ঘুরে দেখলেন বিদেশি মিশনের কর্মকর্তারা। বুধবার ২৩টি দেশের রাষ্ট্রদূত সহ মোট ৪৯টি বিদেশি মিশনের প্রতিনিধিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আজকে পাকিস্তান অ্যাম্বাসেডর আমাদের সাথে ছিল। জি, পাকিস্তান অ্যাম্বাসেডর গেছিল। আজকে টোটাল ৪৯টি মিশনের প্রতিনিধিরা ছিল, ৩০ জন অ্যাম্বাসেডর ছিল। এরকম ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে হতবাক বিদেশি বন্ধুরা।
কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন, প্রতিটি হামলার ফুটেজ জোগাড় হয়েছে, সেগুলো প্রমাণ হিসেবে বিদেশি বন্ধুদের দেখানো হয়েছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আমি বিটিভিতে এরকম ধ্বংসযজ্ঞ, প্রতিটি জায়গায় এরকম ধ্বংসযজ্ঞ আমার কল্পনার বাইরে ছিল। আপনারা যখন যাবেন আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। কূটনীতিকদের ধ্বংসযজ্ঞ দেখানোর পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কারা বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় হামলা করেছে তাদের ফুটেজ দেখে দেখে সাজার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আছে। বিটিভিতে কারা আগুন ধরিয়েছে, কারা গেট ভেঙেছে, ভিডিও ফুটেজ আছে। সেটি দেখানো হয়েছে আজকে কূটনীতিকদের। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে। সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। আমি বিটিভিতে গিয়ে জিজ্ঞেস করেছি কিভাবে তারা ঢুকলো। তখন তারা বলেছে সেদিন পুলিশের গুলি করার কোনো অর্ডার ছিল না। পুলিশ আক্রান্ত হয়েছে কিন্তু পুলিশ কোনো গুলি ছোড়েনি, কারণ পুলিশের উপর গুলি ছোড়ার কোনো আদেশ ছিল না, অনুমতি ছিল না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। 5 দিন পর আবারও কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। প্রায় সব সড়কেই ছিল চিরচেনা যানজট। চলেছে গণপরিবহনও। সীমিত পরিসরে বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত চলে অফিস, আদালত, ব্যাংক, বিমা। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় নিত্যপণ্যের দোকান কিংবা সড়ক সবখানেই ছিল কর্মব্যস্ততা। আরও জানাচ্ছেন জাহিদ হোসেন। সকাল 9টায় বিজয় সরণি মোড়। কারফিউ শিথিলতার তখনও ঘণ্টাখানেক বাকি। এর আগেই সড়কে কর্মব্যস্ত মানুষের ভিড়। টানা 3 দিন সাধারণ ছুটির পর বুধবার অফিসগামী মানুষের পদচারণায় রাজধানী যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। সড়কে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। এখন তো বাসই নেই রাস্তায়, আর যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে লিমিটেশন, মানে সব রুটে যে চলতেছে এমন কোনো না, মানে মেয়েদের করতে দিচ্ছে না। এবং বিআরটিসি বাসের জন্য আধা ঘন্টা দাঁড়াচ্ছিলাম, নিবে না। স্বস্তির খবর কাঁচাবাজারে। শুক্রবার রাত থেকে কারফিউ ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল বহুগুণ, তা আবারও কমতে শুরু করেছে। এই যখন একটু কমতেছে আস্তে আস্তে, একটু কমবো যখন গাড়ি ঘোড়া চলতেছে না। 2 দিন যাবত গাড়ি ঘোড়া একটু চলতেছে বেশি, কারণে মালের আমদানি বাড়ছে। অনেক বাজার কম, আগে বাড়তেছিল, এখন বাজার কম। নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকলে দাম আরও কমবে, এমন দাবি বিক্রেতাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। কয়েকদিন বন্ধ থাকার পর আজ ছিল প্রথম কর্মদিবস। তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল বন্ধ এবং সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় অফিস ফেরত মানুষের পড়তে হয় চরম ভোগান্তিতে। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা 3 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চালু হয় সরকারি বেসরকারি সব ধরনের অফিস। বুধবার অফিসগামী মানুষের পদচারণায় রাজধানী যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। এ কারণে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের তীব্র চাপ। অনেক জায়গা তৈরি হয় যানজট। অশান্ত শহর থেকে রাজধানী এখন শান্ত, স্বস্তি ফিরেছে কাঁচাবাজারেও। শুক্রবার রাত থেকে কারফিউ ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল বহুগুণে, তা আবারও কমতে শুরু করেছে। 2 দিন যাবত গাড়ি ঘোড়া একটু চলতেছে বেশি, কারণে মালের আমদানি বাড়ছে। অনেক বাজার কম, আগে বাড়তেছিল, এখন বাজার কম। অস্বস্তিকর 5 দিন কাটানোর পর প্রথম কর্মব্যস্ত দিন শেষ করে অনেকেই জানান স্বস্তির কথা। ভেতরে আসলে একটা অস্থিরতা কাজ করছে, কাজের পরিবেশে ফিরতে পারছি, এটাই একটা শান্তি। সহিংসতা নিয়ে তো মন খারাপ আছেই, কিন্তু সবার সাথে পরে আবার দেখা হলো, এটার জন্য অনেক ভালো লাগছে। এতদিন সবাই বাসায় আটকানো ছিলাম, ওই হিসাবে হ্যাঁ ঠিক আছে, সবার ভালো লাগতেছে যে এতদিন পর বাসা থেকে বেরোতে পারছি। তবে দুর্বৃত্তদের হামলায় কয়েকদিন ধরে বন্ধ মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এছাড়া সড়কে গণপরিবহনের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় অফিস ফেরত মানুষদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অনেকে হেঁটেই গন্তব্যে রওনা করেন। ভূতের গলি থেকে বাংলা মোটর আসলাম যে বাসে উঠবো, কোনো বাসে উঠতে পারি না, আসলাম কারণ বাজার উঠতে পারছি না। এখন হাইটে যাচ্ছি যে দেখি এখানে মিরপুরে কোনো ইয়া পাওয়া যায়, লেগুনা পাওয়া যায় এখানে 60 ফিটের। বাধ্য হয়ে
হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো ভেহিকেল পাচ্ছি না। 10 নম্বর থেকে আমার কারণ বাজার আসতে সময় লাগে 20 মিনিট, সেখানে আমার লাগছে 3 ঘন্টা। আমরা চাই যে মেট্রো রেল যে তাড়াতাড়ি সম্ভব যাতে খুলে দেয়, খুলে দিলে আমাদের সবার জন্যই অনেক সুবিধা হবে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাজধানীতে পর্যাপ্ত গণপরিবহন চালু করার দাবি কর্মজীবীদের। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। 2-4 দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার নিয়ে আন্দোলন এবারই প্রথম নয়। এর আগেও 2018 সালের জানুয়ারিতে আন্দোলন হয়েছিল। এবার 1 জুলাই আন্দোলনের শুরু হলেও প্রথম দিকে তা ছিল অহিংস। বিএনপি জামাতের সম্পৃক্ততায় 15 জুলাই থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয়। এবারের কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর 4 সদস্য, যার মধ্যে পুলিশের 3 জন আর আনসারের 1 জন। নিহত পরিবারের সদস্যদের বুধবার আর্থিক সহায়তা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সময় তারা এই হত্যার বিচার দাবি করেন। তারা হত্যা করে ক্ষান্ত থাকে নাই, তারা সেই লাশটা, আমার বাবার লাশটাকে উল্টা করে ঝুলাই রাখছিল। এরকম মর্মান্তিক দৃশ্য যে ছেলে হয়ে দেখতে হবে, আর যে কখনো বাবা বলে কাউরে ডাকতে পারবো না, এরকম যে করতে হবে কখনো চিন্তা করি নাই। আমার এক শাশুড়ি, আমার ছেলে, আমার আরো আমার দাদা শ্বশুর আছে, দাদি, আমার সদস্য সংখ্যা 5 জন, কিন্তু কামাই সুদ বলতে কেউ নেই। আমার আব্বুকে যারা মেরেছে তাদের আমি একদম বিচার চাই খারাপভাবে। আমার আব্বুকে যেভাবে তারা মেরেছে তাদেরকে এভাবেও শাস্তি দেওয়া উচিত এবং দরকারও। আমি আমার আব্বুর মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সদস্যদের কাছে চেক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশবিরোধী শক্তি থেমে নেই, বাধ্য হয়ে দেশে কারফিউ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব। কারফিউ কতদিন চলবে? গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে। আমরা কারফিউ রাখতে চাই না। সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের মানুষ, দেশের জনগণ, দেশ তার পিছনে আছেন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চেয়েছিল বিএনপি জামায়াত। তাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি 2টি দলের নেতাকর্মীদেরও সক্রিয় অংশগ্রহণ ছিল, এ দাবি গোয়েন্দাদের। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকেই চলছে শিক্ষার্থীদের আন্দোলন। 15 জুলাই এই আন্দোলনে সহিংস ঘটনা ঘটে। 18 জুলাই সারা দেশে শিক্ষার্থীদের কর্মসূচি কমপ্লিট শাটডাউন। এই কর্মসূচি চলাকালেই শুরু হয় ভাঙচুর, জ্বালাও পোড়াও সহ নানা সহিংস ঘটনা। আন্দোলনের নামে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিটিবি সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, যারা এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কিভাবে এত দ্রুত সংগঠিত হলো? এসব হামলা কি পূর্ব পরিকল্পনার অংশ? কারণ যারাই নাশকতাটা করবে তারা দীর্ঘদিন এই প্ল্যানটা করছিল, তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল। তারপর একটা জ্বালাচ্ছে, তাদের ক্ষোভের প্রকাশ। এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন সবকিছুতে দেখেছি, কিন্তু এবার কিন্তু সেটা না। আপনার হামলা হয়েছে টার্গেট করে। মেট্রো রেলে, পদ্মা সেতু কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, তারপরে আপনি কোথাও দেখবেন যে এইটা আক্রান্ত হয়েছে, এই ভবনটা আক্রান্ত হয়েছে, মাঝখানেরটা হয়নি, পরেরটা আক্রান্ত হয়েছে। তারপরে বিটিভি। গোয়েন্দাদের দাবি, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে দেশে সরকার পতনের পায়তারা চলছিল, আর এতে সরাসরি বিএনপি ও জামাতের শীর্ষ হাইকমান্ডের নির্দেশনা ছিল, যার তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ, তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার পুলিশের উপরে তারা
ধ্বংস চালায় এবং কয়েকজন পুলিশকে তারা হত্যা করে। র্যাবের এই কর্মকর্তা বলছেন, ছাত্ররা বিধ্বংসী কোনো কাজে জড়িত না থাকলেও তাদের পরিচয় ব্যবহার করেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। শুধুমাত্র দেশের ভিতর থেকে না, দেশের বাইরে থেকে তাদেরকে অর্থায়ন করা হয়েছে। দেশের বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক যে শক্তিগুলি আছে তাদের ব্যানারে যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং বিভিন্নভাবে যে সামাজিক যে মাধ্যমগুলি রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে একটা সরকার পতনের দিকে, একটি রাষ্ট্রবিরোধী কাজের দিকে তাদেরকে ধাবিত করা হয়েছে, যাদের মাধ্যমে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করাই একমাত্র তাদের উদ্দেশ্য ছিল। যে বা যারা এসব হামলা চালিয়েছে তারা দেশের বড় ক্ষতি করেছেন, যার ফল ভোগ করতে হবে দীর্ঘ সময়ব্যাপী। আর এজন্য ঘুরে ফিরে আবারও সাধারণ মানুষকেই হতে হবে ভুক্তভোগী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর সেতু ভবনে অগ্নিসংযোগে সরাসরি জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে রাজধানীর মেন্টো রোডে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার উৎখাতের চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধীরা। এরই অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য গত বৃহস্পতিবার সেতু ভবনে আগুন দেওয়া হয়। এসব অগ্নিসংযোগকারী আশেপাশে বিভিন্ন বস্তির বাসিন্দা। আর নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী। ডাটা অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে যারা সরাসরি জড়িত আমরা সেই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তারা 2 জন কিভাবে তারা আগুনটা লাগিয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে এবং তারা অন্যান্যদের নামও বলেছে। আমরা বিএনপিরও এবং জামাতের কিছু নেতৃবৃন্দকে আজকে আমরা সেই ঘটনায়, সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি। বাংলাদেশ সরকার বিরোধী মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন 3 বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন 54 জন। তবে বন্ধ হয়নি শ্রমবাজার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বেশ কিছু সংখ্যক প্রবাসী শ্রমিক। এদের মধ্যে 54 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই বিক্ষোভের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরব আমিরাতে 54 জনকে শাস্তি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, 1 জনকে 11 বছর, বেশ কয়েকজন 10 বছর কারাদণ্ড দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সেখানকার পাকিস্তানি কমিউনিটি, মধ্যপ্রাচ্যে পাকিস্তানি কমিউনিটি এসব বিক্ষোভের ঘটনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের উস্কানি দিয়েছে। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ হয়নি বলে জানান মন্ত্রী। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। আমরা আরব আমিরাতের অ্যাম্বাসেডরের সাথে আমাদের ডিজি কথা বলেছে, একটু আগেও কথা বলেছে এবং তারা জানিয়েছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীও জানিয়েছেন, শ্রমবাজার বন্ধের কোনো খবর নেই। বুধবার তিনিও নিজ দপ্তরে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের উত্তর দেন। প্রতিমন্ত্রী জানান, দুবাইয়ে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়ম মতো চলবে। আমরা এখানে কোনো হস্তক্ষেপ নেই। সেই দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাদের শাস্তি হয়েছে। আশিকুর রহমান উপো, এটি নিউজ, ঢাকা। নিউজ আওয়ারে নিয়ে নিচ্ছি 22 স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। নরসিংদী কারাগার থেকে পালানো 2 নারী জঙ্গি গ্রেপ্তার, এখনো পলাতক 5 শতাধিক। এবং ডক্টর ইউনূসের দুর্নীতির মামলা 1 বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ।
বিরতির পর সবাইকে আবার স্বাগত রাত ৯টা নিউজ আওয়ারে। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। সন্ধ্যা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। গত রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। আর্থিক খাতে প্রতিষ্ঠান, এয়ারলাইন্স, গণমাধ্যম সহ গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রথমে ইন্টারনেট সেবা পুনর্স্থাপিত হয়। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা থেকে সারা দেশেই ব্রডব্যান্ড সেবা চালু হলো। তবে গত বৃহস্পতিবার বন্ধ হওয়া মোবাইল ডাটা সার্ভিস এখনও চালু হয়নি। এ বিষয়ে আগামী শুক্রবারের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 2 নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেপ্তারকৃত 2 নারী জঙ্গির নাম ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা। দুপুরে তথ্যটি নিশ্চিত করে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গতরাতে রাজধানী মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কারাগারে হামলায় জড়িত সন্দেহে আজ দুপুর পর্যন্ত 219 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, নাশকতায় আরও যারা জড়িত ছিল তাদেরকেও অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে। বন্দি পালানোর ঘটনায় নরসিংদী কারাগারে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। শেরপুরে অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে নেমে সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের জানমাল রক্ষায় বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনায় সেনা সদস্যদের ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান। পরে সেনাবাহিনীর প্রধান স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সেনা কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নিউজ আওয়ারে নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দুর্নীতির মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি 1 বছরের মধ্যে শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের এই মামলায় গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে নিম্ন আদালত। এই মামলা বাতিল চেয়ে 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি খারিজ করে ডক্টর ইউনূসের বিপক্ষে দুর্নীতি মামলা চালিয়ে যাবার আদেশ দেন। প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। বেটিং সাইটের এজেন্টরা প্রবাসী অবস্থাপন্ন পরিবারের তরুণদের টার্গেট করে জুয়ার ফাঁদে ফেলে নানা অপরাধে জড়িয়ে ফেলছে। বিদেশে অর্থ পাচার ও সাধারণ মানুষকে সর্বশান্ত করার অপকর্ম চলছে প্রকাশ্যেই। মিলন মাহমুদের ক্যামেরায় সহকর্মী রিজভি জয়ের অনুসন্ধানী প্রতিবেদন। পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের সদ্য এসএসসি পেরোনো কিশোর রাসেল মণ্ডল নবম শ্রেণীতে পড়ার সময় ক্রিকেট পাগল রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। টাকা ধার দিয়ে খুলে দেয় অ্যাকাউন্ট। অভিযোগ, গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ায় খাটিয়েছে জীবন। তার মাথায় এখন 2 লাখ টাকার ঋণ। টাকা শোধে তার উপরে চলে মানসিক নির্যাতন। এক পর্যায়ে রাসেল চুরি করে মায়ের গহনা। আমি তো আইপিএল এ ম্যাচ বলবো, আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায়, তুমি ম্যাচ ধরতে পারলে। এরকম বলার পরে তার সাথে আমার ভালো সম্পর্ক গড়ে তোলে আর কি। মানে মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গহনা চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ থানায় অভিযোগ করে তার পরিবার। তারপরও জুয়ার এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একটা কথা আমার ছেলের কথা শুনতেই চায় না। দারোগা যে কথাটা আমার ছেলে বলতে চায় পুরো শুধু বলে যে এই ছেলে তুমি তো 16 বছর কার না, তোমার যে কথাবার্তা, তোমার তো কথাবার্তা 40 বছর কার। সুস্পষ্ট প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় জড়িত নন বলে দাবি এজেন্ট জীবনের। ওইদিকে আমার কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত এইভাবেই, মানে এলাকায় ঘোরাফেরা এই হিসাবে পরিচিত।
এছাড়া কোনো জুয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গাফিলতি নেই, তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা যে অভিযোগটা পেয়েছি সেটা আমরা তদন্ত করতেছি। সেটাতে যদি দেখা যায় যে কেউ এই ধরনের অপরাধের সাথে জড়িত আছে, সুনির্দিষ্ট আমরা তথ্য পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাসেলের সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে আসে আরও ভয়াবহ সব তথ্য। কেবল নাজিরগঞ্জ ইউনিয়নেই বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট। এদের প্ররোচনায় নিঃস্ব অনেকেই। টাকার নেশা তো সবচাইতে বড় নেশা। কেউ যদি 2 টাকা জেতে তাহলে তো সে আরো 2 টাকা জিততেই চায়। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। টাকা লোভে হচ্ছে এগুলো খেলে। আমরা সাধারণ মানুষ হিসাবে এটা সুষ্ঠু একটা প্রতিকার চাই। ভুক্তভোগী মানুষেরাই বলছেন, পাবনা জেলা জুড়ে সক্রিয় 200-এরও বেশি অনলাইন জুয়ার এজেন্ট। তাদের আগ্রাসন রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।